আজকে আমরা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ সমাস নিয়ে কথা বলবো। তো সমাস নিয়ে প্রায় প্রতি পরীক্ষায় দেখা যায় যে দু একটা প্রশ্ন এসে যায়। তো আহ, এটা সমাস নির্ণয়ের জন্য আমাদের শর্টকাট কিছু বিষয় ফলো করলেই হয় যে এটাকে আমরা কীভাবে সহজে চিহ্নিত করতে পারি। ঠিক আছে? তো আমাদের নর্মালি হচ্ছে সমাস ছয়টা ধরে নেওয়া হয় বা বইগুলোতে দেওয়া থাকে। তো এক্সটা এখানে আমাদের থাকে এই যে প্রাদিটা। ঠিক আছে? আমাদের বই থাকে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ী। ঠিক আছে? এই ছয়টা মূলত বই আমাদের দেওয়া থাকে। আচ্ছা, তো এই সমাজগুলো আমরা কীভাবে সহজে নির্ণয় করব? তো এটার জন্য শর্টকাট আমাদের কিছু বিষয় থাকে যে পরপদ, উভয়পদ বা পূর্বপদ, এগুলো বিষয় নিয়ে। যেহেতু আমাদের সমাস যে ব্যাস বাক্য থাকে, ব্যাস বাক্যে পূর্বপদ থাকে, পরপদ থাকে। ঠিক আছে? তো এগুলো সাপেক্ষে আমাদের এই সমাস নির্ণয়টা সহজে করতে পারি। তো আমরা প্রথমে দেখি যে কোনটাতে পরপদ আসতেছে, কোনটাতে প্রথম পূর্বপদ আসতেছে, কোনটাতে তৃতীয় পদ। ঠিক আছে? তো এই সাতটা ইয়ার মধ্যে সমস্যার মধ্যে দেখি যে দ্বন্দ্ব সমস্যা হচ্ছে কি উভয় পদ বলছে। উভয় পদ বলতে আমাদের ব্যাস ভাগের যে হচ্ছে পূর্বপদ এবং পরপদ থাকে, দুইটাকেই বোঝায়। সেটা কোনটা? দ্বন্দ্ব সমাস বা উভয় পদ যেটাকে বোঝাচ্ছে। আর এইটার বিপরীত হচ্ছে আমাদের বহুব্রীহি। কেমনে? দ্বন্দ্ব সমাজে আমাদের উভয় পদ বোঝায়, আর বহুব্রীহিতে কি তৃতীয় পদ বোঝাচ্ছে। তৃতীয় পদ বলতে কি পূর্বপদ না, পরপদ না। ঠিক আছে? তো একটা আমরা উদাহরণের সাহায্যে দেখি। দ্বন্দ্ব সমাজে যদি একটা উদাহরণ দেখি যে হচ্ছে কি বাবা ও মা। ঠিক আছে? তো এটাকে আমরা কি বাবা মা লিখতে পারি না? বাবা মা। তাহলে দেখো এখানে এই সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটাই প্রাধান্য পাচ্ছে, দুইটা মিলে হচ্ছে বাবা মা, তাই না? আচ্ছা, আর অন্যদিকে বহুব্রীহি সমাসে আমাদের যদি আমরা এটার উদাহরণ লিখি যে হচ্ছে হাতে খড়ি। ঠিক আছে? আচ্ছা, হাতে খড়ি বলতে কি বোঝা বলো তো? হাতে খড়ি বলতে হচ্ছে যে অনুষ্ঠানে হচ্ছে কি প্রথম শিক্ষাদান করা হয় বা হচ্ছে হাতে খড়ি করা হয়, তাই না? তো আমাদের প্রচলন আছে যে হচ্ছে বিভিন্ন শিশুকে যখন আমরা প্রথম শিক্ষাদান দেই, তো ওই প্রথম শিক্ষাদানটাকে বলি হাতে খড়ি। তো এটা মূলত কি একটা প্রোগ্রামকে বোঝাচ্ছে, তাই না? যে প্রোগ্রামে প্রথমে হচ্ছে তার সন্তানকে হচ্ছে প্রথম শিক্ষাদান দেওয়া হচ্ছে। তো এটাতে হাতে খড়ি বলতে হাতকেও বোঝাচ্ছে, এখানে খড়িকেও বোঝাচ্ছে না। পূর্বপদ এবং পরপদ একটিকেও না বুঝিয়ে সে কি অন্য আরেকটা পদকে বোঝাচ্ছে। অন্য আরেকটা পদ কি? যেটা একটা হচ্ছে অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তাই না? অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে কি তৃতীয় পদ বোঝাচ্ছে, তৃতীয় আরেকটা পদ বোঝাচ্ছে। হাতকে বোঝাচ্ছে না, খড়িকে বোঝাচ্ছে না, পূর্বপদ বোঝাচ্ছে না, পরপদও বোঝাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল কি উভয় পদ আর তৃতীয় পদ। তাহলে দুইটা আমরা বিপরীত ধরে নিতে পারি না যে দ্বন্দ্ব আর বহুব্রীহি। দ্বন্দ্বের বিপরীত হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহির বিপরীত হচ্ছে দ্বন্দ্ব। কীভাবে? এটাতে উভয় পদ বোঝাচ্ছে, পূর্বপদ বোঝাচ্ছে, পরপদ বোঝাচ্ছে। আর এটাতে পূর্বপদ বোঝাচ্ছে না, পরপদ বোঝাচ্ছে না। দুইটাই কি ভিন্ন একটা পদকে বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি অব্যয়ীভাব সমাস। তো অব্যয়ীভাব সমাসে কি বলতেছে এখানে? পূর্বপদকে বোঝায়। ঠিক আছে? পূর্বপদ। আর বাকি যে কয়টা আছে এগুলো হচ্ছে পরপদ। আচ্ছা, আমরা এখন দেখি যে এই যে পূর্বপদের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিই। উদাহরণ ধরো যে আমরা কি নিতে পারি, ধরো যে কি উপগ্রহ। ঠিক আছে? তো উপগ্রহ বলতে আমরা কি বুঝি বলতো? উপগ্রহ বলতে আমরা নর্মালি গ্রহ বলতে হচ্ছে আমরা কি মঙ্গল, বুধ, বৃহস্পতি, পৃথিবী এগুলোকে বোঝাই। তো এগুলার সাথে যে আরও কিছু জিনিস থাকে, যেমন আমাদের পৃথিবীর সাথে কি চাঁদ থাকে, চাঁদকে আমরা কি বলি? উপগ্রহ, তাই না? তো এটাও কি আমরা দূর থেকে দেখলে ওই গ্রহের মতোই মনে হয়, তাই না? তো এইটার জন্য এটাকে আমরা কি বলি? উপগ্রহটা আমাদের গ্রহের সদৃশ। এই হচ্ছে গ্রহের সদৃশ, তাই না? তাহলে এখানে দেখো এই উপশব্দটা দ্বারা আমাদের এই গ্রহের মিনটা চেঞ্জ করে দিচ্ছে, যে গ্রহ থেকে উপগ্রহ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটা কি উপটা আমাদের কি পূর্বপদ না? এই উপটা হচ্ছে পূর্বপদ আর গ্রহটা হচ্ছে পরপদ। তাহলে এখানে উপটা কি আমাদের প্রাধান্য পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে অব্যয়ীভাব সমাসে কি পূর্বপদটা প্রাধান্য পায়। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে উপজেলা। এটার ক্ষেত্রেও দেখো এই উপশব্দটা কি জেলার একটা ক্ষুদ্র অংশকে বোঝাচ্ছে, তাই না? জেলার ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে। কেমন? জেলা বলতে একটা কি বড় অংশ, কয়েকটা উপজেলা মিলে আমাদের কি একটা জেলা গঠিত হয়। তাহলে কি আমাদের এখানে তোমার এটা একটা ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে না, জেলার একটা ক্ষুদ্র অংশ। তো এই উপশব্দটা দিয়েই মূলত কি এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
তাহলে উপরটা হচ্ছে আমাদের যেহেতু পূর্বপদ, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। এখন আমরা দেখব যে বাকি যে সমাসগুলো, এই যে বাকি সমাসগুলো পরপদ 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 পরপদ, 1 2 3 4টা, এই 4টা সমাস নির্ণয় সহজে আমরা কীভাবে করব। তো আমরা শিখলাম দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস আর হচ্ছে অব্যয়ভাব সমাস। তো আমরা এখন কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু আর প্রাদি, এই 4টা কীভাবে সহজে শিখবো। আচ্ছা, তো কর্মধারের যে সমাসটা আছে এটা যদি আমরা শিখতে চাই, আচ্ছা এটার একটা উদাহরণ নিই আমরা। এটার একটা উদাহরণ হতে পারে সিংহাসন, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি পাবো? সিংহাসনকে যদি আমরা করি তাহলে সিংহ চিহ্নিত আসন, তাই না? তাহলে এখানে এই সিংহাসন বলতে কি বোঝায় মূলত বলতো? সিংহ না আসন? এখানে সিংহ আসন এই দুইটা শব্দ পাই না, তাই না? পূর্বপদ এবং পরপদ। তাহলে এখানে সিংহাসন বলতে কি বোঝাচ্ছে আমাদের? সিংহকে বোঝাচ্ছে না আসনকে বোঝাচ্ছে? সিংহাসন বলতে কি আমাদের একটা আসনকে বোঝাচ্ছে, বসার জায়গা, তাই না? সিংহাসন। তাহলে এখানে মূলত কি এই আসনটা প্রাধান্য পাচ্ছে, এই যে আসনটা। তো আসনটা কি এখানে? আসনটা হচ্ছে আমাদের পরপদ, তাই না? তাহলে পরপদ যদি যখন প্রাধান্য পায় তখন সেটাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস, ঠিক আছে। তখন আমরা বলবো এটাকে কর্মধারয় সমাস। আচ্ছা, তারপরে আমরা কি দেখি? তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাসটা দেখার জন্য আমরা একটা উদাহরণ নিব। তৎপুরুষ সমাস দেখার জন্য আমরা একটা উদাহরণ নিতে পারি চা বাগান, ঠিক আছে। চা বাগান। তো চা বাগানকে যদি আমরা ভেঙে ব্যাস বাক্য লিখি তাহলে কি এটা লিখতে পারি চায়ের বাগান, তাই না? চায়ের বাগান। তো এইটার ক্ষেত্রে দেখো যে এই চায়ের বাগানের সাথে আমাদের যে পূর্বপদটা আছে, পূর্বপদের সাথে কি চায়ের সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে। তো এই তৎপুরুষ চেনার উপায় হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকবে, ঠিক আছে। তাহলে তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি যুক্ত থাকলে তখন সেটাকে আমরা কি তৎপুরুষ বলবো। তো এটার ক্ষেত্রে দেখো চা বাগান যদি আমরা ভাঙি তাহলে এখানে কিন্তু মূলত চা বাগান বলতে চাকে বোঝাচ্ছে না, চাকে বুঝিয়ে না বুঝিয়ে কাকে বোঝাচ্ছে? বাগানকে বোঝাচ্ছে। চা বাগান এটা মূলত হচ্ছে একটা বাগান, চা বাগান, চায়ের বাগান, তাই না? তাহলে এইখানে পূর্ব পদে আমাদের যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলবো কি তৎপুরুষ সমাস। এটার ক্ষেত্রে দেখো যে বাগান যেহেতু প্রাধান্য পাচ্ছে, তাই না? তো এটাও পর্বত, এটাও পর্বত। তো এটার মূলত আলাদা বিষয় কোনটা? যে পূর্বপদের সাথে যখন বিভক্তি যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটার পার্থক্য, এটা পূর্বপদে বিভক্তি যুক্ত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যাই দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো থেকে আলাদা করব? দ্বিগু সমাসের ক্ষেত্রে সবসময় আমরা দেখব এইটার সাথে আমাদের সংখ্যার বিষয়টা থাকবে, সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। তো এটার যদি আমরা একটা উদাহরণ লিখি, উদাহরণটা হতে পারে তোমার চৌরাস্তা, ঠিক আছে। তো চৌরাস্তা বলতে কি বোঝাচ্ছে? যেখানে 4 রাস্তার সমাহার, 4টা রাস্তা। চৌরাস্তা বলতে 4টা রাস্তার সমাহার, ঠিক আছে। তো এখানে চৌরাস্তা দ্বারা কি বোঝাচ্ছে? একটা রাস্তাকে বোঝাচ্ছে, তাই না? চৌরাস্তা। তাহলে এই পরপদটা তোমার প্রাধান্য পাচ্ছে, যেহেতু এখানে রাস্তার কথাই বলতেছে, তাহলে এটাও পরপদ প্রাধান্য পাচ্ছে। এবং এগুলোর থেকে পার্থক্য করার বিষয় হচ্ছে তোমার এখানে সংখ্যার বিষয়টা, সংখ্যা। তাহলে এখানে 4টা সংখ্যার কথা বলতেছে, 4টা। এই সংখ্যা আসার কারণে এটাকে আমরা বলবো কি দ্বিগু সমাস, ঠিক আছে। তাহলে আমরা এই 3টা আলাদা করলাম। তাহলে এটা হচ্ছে তোমার কি জাস্ট নর্মাল। আর তৎপুরুষের ক্ষেত্রে পূর্বতে বিভক্তি থাকবে। আর এটার ক্ষেত্রে দ্বিগু সমাসের ক্ষেত্রে তোমার কি বোঝাবে? এটা দ্বিগু সমাসের ক্ষেত্রে বোঝাবে এটা সংখ্যা। আচ্ছা, তাহলে আরেকটা আমাদের কি বাকি থাকলো? আরেকটা বাকি থাকলো আমাদের প্রাদি সমাস, ঠিক আছে। তো প্রাদি সমাস সবসময় এখানে তোমার আসবে উপসর্গ। আচ্ছা, উপসর্গ বিষয়টা আসবে, ঠিক আছে, উপসর্গ। তাহলে উপসর্গ তো আমরা কোনগুলো জানি? যে উপ, তারপর হচ্ছে এরকম অনেক উপসর্গ আমরা ব্যাকরণ বই দেখতে পাবো, ঠিক আছে। তো এইখানে আমরা একটা উদাহরণ যদি নিই, উদাহরণটা তোমার কি হতে পারে? ধরো যে আমরা নিলাম প্রস্থান, ঠিক আছে, প্রস্থান। তাহলে এইখানে দেখো তোমার উপসর্গ কি আসছে? প্র,
এই প্রস্থানের মিনিং কি বলতো? প্রস্থানের মিনিং হচ্ছে তোমার এক প্রকার হচ্ছে গতি বোঝাচ্ছে, যে এইখান থেকে তুমি প্রস্থান করো, যাও। এখানে হচ্ছে গতিকে বোঝাচ্ছে যে তুমি এখান থেকে প্রস্থান করো, মানে এখান থেকে চলে যাও বা বের হও, এরকম কোনো কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে? প্রস্থান। তাহলে এখানে দেখো আমাদের এই মিনিংটা দ্বারা বোঝাচ্ছে কি? গতি। এখানে তোমার প্রস্থান বলতে চলে যাওয়া বুঝছে, মানে স্থান ত্যাগ করো, ঠিক আছে? স্থান ত্যাগ করো। তো এই বিষয়টাকে আমরা কি পরবর্তী থেকে আসতেছে, এবং এখানে কি প্রজে উপসর্গ আছে, তাহলে প্রাদি সমাসে সবসময় তোমার এখানে উপসর্গ থাকবে, উপসর্গ, এবং এটার মিনিংটা দিবে ভিন্ন, ঠিক আছে? তো এইভাবে আমরা সহজে এই কয়টা বিষয় নিয়ে সহজেই কি আমরা সহজেই সহজেই তোমার যে সমাস নির্ণয়গুলো করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা সহজেই শিখলাম দ্বন্দ্ব, কর্মধারে, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু, অব্যয় এবং প্রাদি সমাস কীভাবে চিহ্নিত করে। তাহলে আমাদের আরেকটু বলে দিই যে দ্বন্দ্ব সমাজে হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে, ঠিক আছে? উভয় পদ, পূর্বপদ এবং পরপদ দুইটাই। আর বহুব্রী সমাসে তৃতীয় আরেকটা পদ, পূর্বপদ না, পরপদ না, তৃতীয় আরেকটা ভিন্ন পদ প্রাধান্য পাবে, তখন সেটা হবে বহুব্রী সমাস, যেমন হাতে খড়ি, ঠিক আছে? আরেকটা হতে পারে গায়ে হলুদ। গায়ে হলুদের ক্ষেত্রে কি গায়ে গা কেউ বোঝাচ্ছে না, হলুদকে বোঝাচ্ছে। এখানে গায়ে হলুদ বলতে একটা বিয়ের অনুষ্ঠানকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি ছিল আমাদের অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে তোমার কি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। এই যে উপগ্রহ উপজেলা, এটা হচ্ছে উপ বলতে সদৃশকে বোঝাচ্ছে, আর এই উপ বলতে ক্ষুদ্র একটা বিষয়কে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এই চারটা যে পরপদকে বোঝাচ্ছে, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু আর প্রাদি, এই চারটার মধ্যে পরপদ এখানে নর্মাল পরপদ বোঝাচ্ছে, আর এটার ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি থাকবে, আর দ্বিগু সমাসে সংখ্যা বোঝাবে, আর প্রাদিতে হচ্ছে উপসর্গ থাকবে, ঠিক আছে?